ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট 360 ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই প্রশ্নগুলি 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে গিয়েছিল তাদের থেকে শুনেই তৈরি করা হয়েছে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে সাধারণ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন রয়েছে, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এই প্রশ্নটি সব চাকরির ক্ষেত্রেই করা হয়ে থাকে। উত্তরে কি বলবে তুমি? তোমার নিজের নাম, জেলার নাম, নিজের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমান কাজের সম্পর্কে খুব সংক্ষেপে এবং আত্মবিশ্বাসের সাথে বলতে হবে। পরের প্রশ্ন, আপনার নামের অর্থ কি? আপনার সাথে আপনার ব্যক্তিত্বের কোনো মিল আছে কি? ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমাদের নিজের নামের অর্থ খুব ভালোভাবে জেনে যাবে তোমরা। আমি এখানে উদাহরণ হিসেবে একটি বলে দিচ্ছি। যদি কোনো ব্যক্তির নাম রাহুল হয় তবে রাহুল নামের অর্থ হলো যে সমস্ত দুঃখ বা কষ্টকে জয় করেছে এমন একজন ব্যক্তি। নামের মিল প্রসঙ্গে বলতে পারেন, হ্যাঁ, রাহুল নামের অর্থ যেভাবে সমস্ত দুঃখ ও কষ্টকে জয় করাকে বোঝায়, ঠিক তেমনি আমার ব্যক্তিগত জীবনেও অনেক দুঃখ, কষ্ট ও নানা ধরনের বাধা বিপত্তি এসেছে। আমি সেই সমস্ত পরিস্থিতিকে অতিক্রম করে আজকের এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। তাই আমি বলতে পারি আমার নামের অর্থের সাথে আমার ব্যক্তিত্বের বা স্বভাবের মিল রয়েছে। পরের প্রশ্ন, আপনি কেন গ্রুপ সি ও গ্রুপ ডি এর চাকরি করতে চান? এই প্রশ্নের উত্তরে তুমি বলতে পারো, এটি একটি অত্যন্ত সম্মানজনক চাকরি যা আমাকে আর্থিক স্থিতিশীলতা দেবে এবং সরাসরি সাধারণ মানুষের সেবায় যুক্ত থাকার সুযোগ করে দেবে। এইভাবে অ্যান্সারটি দিতে পারো। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, আপনি ওভার কোয়ালিফাইড উচ্চশিক্ষিত হয়েও কেন এই চাকরিটি করবেন? তখন অ্যান্সারে বলবে, কোনো কাজই ছোট নয়। আমার কাছে বেকার বসে থাকার চেয়ে একটি সম্মানজনক সরকারি প্রতিষ্ঠানে কাজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা আমাকে এই কাজ আরও নিখুঁতভাবে করতে সাহায্য করবে। 5 নম্বর প্রশ্ন, আপনার জেলার একটি বিখ্যাত স্থান বা জিনিসের নাম বলুন। উত্তরে বলবে, তুমি যে জেলায় থাকো সেই জেলার বিখ্যাত স্থান বা ভৌগোলিক পরিচয়, যেমন কোনো জিআই ট্যাগ প্রাপ্ত বস্তু সম্পর্কে বলতে পারো। জেনে যাবে তোমাদের জেলায় যে বিখ্যাত স্থান বা ভৌগোলিক পরিচয় এই সম্বন্ধে জেনে যাবে। উদাহরণস্বরূপ বলে দিচ্ছি একটি, আপনি যদি কোচবিহার জেলা থেকে বিলং করেন তবে বলতে পারেন, আমাদের কোচবিহার জেলার একটি বিখ্যাত স্থান হচ্ছে মদনমোহন মন্দির বা কোচবিহার প্যালেস। এভাবেই বলবে। পরে 6 নম্বর প্রশ্নে কি বলেছে, আপনার একটি স্ট্রেংথ মানে শক্তি এবং একটি দুর্বলতা বলুন। অ্যান্সার, শক্তি, আমার শক্তি হলো আমি অত্যন্ত পরিশ্রমী এবং দ্রুত নতুন জিনিসকে শিখতে পারি। এবং দুর্বলতার ক্ষেত্রে বলবে, কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারি না, অর্থাৎ একটু খুঁতখুঁতে স্বভাবের আমি। এভাবেই নিজের দুর্বলতাকেও পজিটিভভাবে উপস্থাপন করতে হবে। এরপর, আপনার হবি মানে শখ কী? উত্তরে বলবে, যার যেটা আসল শখ সেটাই বলবে। যেমন বই পড়া, খেলাধুলা করা, গান শোনা, গাছ লাগানো ইত্যাদি। বানিয়ে কোনো শখ বলতে যাবে না, কারণ সেখান থেকে পাল্টা প্রশ্ন করা হতে পারে। তাই তোমাদের যেটা শখ সেটাই বলবে।
এরপর, আপনি কি অন্য কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? প্রশ্নের অ্যান্সারে বলবে, হ্যাঁ, আমি অন্যান্য পরীক্ষাও দিচ্ছি, তবে বর্তমানে এই চাকরিটি পাওয়া আমার কাছে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। পার্ট 2, কাজের ধরন সংক্রান্ত প্রশ্ন উত্তর। গ্রুপ সি ও গ্রুপ ডি পদের কাজের দায়িত্ব সম্পর্কিত প্রশ্নাবলী। কি বলেছে প্রশ্নে? আপনার আদর্শ ব্যক্তিকে এবং কেন? তখন উত্তরে তোমার পছন্দের যে কোনো আদর্শ ব্যক্তিত্বের নাম বলতে পারো। সম্ভাব্য উত্তর যেমন স্বামী বিবেকানন্দ বা এপিজে আব্দুল কালাম, কারণ তাদের জীবন সংগ্রাম এবং আত্মবিশ্বাস আমাকে সবসময় কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করে। এই অ্যান্সারটিও দিতে পারো। পরে কি বলেছে? আপনি যদি এই চাকরিটি না পান তবে কি করবেন? তখন অ্যান্সারে বলবে, আমি হতাশ হব না, নিজের ভুলগুলো চিহ্নিত করে সেগুলি থেকে শিক্ষা নেব এবং আগামী দিনে আরও উন্নত প্রস্তুতি নিয়ে আবার চেষ্টা করব। এরপর, একজন গ্রুপ সি কর্মীর প্রধান কাজ কি? একজন গ্রুপ সি কর্মীর প্রধান কাজ হচ্ছে, উত্তরে বলবে, অফিসের নথিপত্র সংরক্ষণ করা, বিভিন্ন ফাইল তৈরি করা, ডেটা এন্ট্রি করা এবং উৎপাদন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যাবতীয় দাপ্তরিক কাজ পরিচালনা করা। এভাবে অ্যান্সারটি দেবে। এরপর, একজন গ্রুপ ডি কর্মীর কাজ কি? একজন গ্রুপ ডি কর্মীর কাজ, উত্তর, অফিসের ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, অফিস পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখতে সাহায্য করা এবং স্টাফদের নির্দেশ পালন করা। আপনাকে যদি আপনার বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং দেওয়া হয়, আপনি কি যাবেন? তখন উত্তরে বলবে, হ্যাঁ, অবশ্যই যাব। চাকরির প্রয়োজনে আমি রাজ্যের যে কোনো প্রান্তে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? উৎবর্তন কর্তৃপক্ষের প্রতি আপনার আচরণ কেমন হওয়া উচিত? তখন উত্তরে বলবে, অত্যন্ত বিনয়ী, শ্রদ্ধাশীল এবং তাদের অফিসিয়াল নির্দেশ পালনে আমাকে সবসময় তৎপর থাকতে হবে। অফিসের কাজের সময় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আপনার প্রথম কাজ কি হবে? এই প্রশ্নটি করলে তখন উত্তরে বলবে, আমি অবিলম্বে উদ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো এবং দেরি না করে ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব বা হাসপাতালে নিয়ে যাব। 16 নম্বর প্রশ্ন, ফাইল মেইনটেনেন্স বলতে কি বোঝেন? প্রশ্নটি করলে উত্তরে বলবে, অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথিপত্র বিষয় অনুযায়ী নির্দিষ্ট ফোল্ডারে গুছিয়ে রাখা, সুরক্ষিত রাখা, যাতে দরকারে খুব সহজেই তা খুঁজে পাওয়া যায়। এভাবে শর্টে অ্যান্সারটি বলবে। পরের প্রশ্ন, আপনি কি কম্পিউটারে কাজ করতে জানেন? বিশেষ করে গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউর জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরে বলবে, হ্যাঁ, আমি বেসিক কম্পিউটার, বিশেষ করে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং ইন্টারনেট ব্যবহারের কাজ জানি। পরের প্রশ্ন, আপনার সিনিয়র অফিসার যদি আপনাকে তার কোনো ব্যক্তিগত কাজ করতে বলেন, আপনি কি করবেন? উত্তরে বলবে, আমি অত্যন্ত বিনীতভাবে তাকে মনে করিয়ে দেব যে আমার প্রথম ও প্রধান দায়িত্ব হলো অফিসের অফিসিয়াল কাজগুলি সময় মতো সম্পন্ন করা।
এর পরের প্রশ্ন, অফিসের শৃঙ্খলা রক্ষায় একজন কর্মচারীর ভূমিকা কি? উত্তর, সঠিক সময়ে অফিসে আসা, নিজের কাজের প্রতি সৎ থাকা এবং অফিসের গোপনীয়তা বজায় রাখা। 20 নম্বর প্রশ্ন, একটি সরকারি অফিসে টিম ওয়ার্ক কেন জরুরি? এই প্রশ্নটি করলে উত্তরে বলবে, সবার কাজের সমন্বয়ে যে কোনো বড় কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়, যা অফিসের কর্মক্ষমতা বৃদ্ধি করে। পার্ট 3, ন্যাশনাল জিকে ও অ্যাডমিনিস্ট্রেশন থেকে কি প্রশ্ন হতে পারে? যেমন টাইপের প্রশ্নগুলো হতে পারে, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি যদি প্রশ্ন করে? তবে অ্যান্সারে বলবে মাননীয় অমিত শাহ। এবং ভারতের 22 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? উত্তর, 3:2। ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, বেঙ্গালুরু, কর্ণাটকে অবস্থিত। নীতি আয়োগের চেয়ারম্যান পদে কে আসীন থাকেন? উত্তর দিবে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই প্রশ্নগুলি 2016 সালে করা হলেও অ্যান্সারগুলি কিন্তু 2026 সালের অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। 25 নম্বর প্রশ্ন, স্বচ্ছ ভারত অভিযানের মূল উদ্দেশ্য কি? উত্তর, সমগ্র ভারতকে পরিচ্ছন্ন করা এবং উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত করা। 26 নম্বর প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার মূল লক্ষ্য কি? উত্তর, কন্যা ভ্রূণ হত্যা রোধ করা, মেয়েদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার প্রসার ঘটানো। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য কোনটি? বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য বলবে গোয়া। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর বলবে পণ্ডিত জওহরলাল নেহেরু। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? উত্তর দেবে দেশের প্রশাসনিক কাজ ও সরকারি পরিষেবাগুলোকে প্রযুক্তি নির্ভর, দ্রুত ও দুর্নীতিমুক্ত করা। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, মাননীয়া প্রতিভা পাতিল। পার্ট 4, জাতীয় সংবিধান ও ইতিহাস থেকে যেরকম টাইপের প্রশ্ন হতে পারে। 31 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? উত্তর, মাননীয় ধর্মেন্দ্র প্রধান। বর্তমান শিক্ষামন্ত্রী বললে ভুল হবে, তিনি আজ রিজাইন নিয়েছে শিক্ষামন্ত্রীর পদ থেকে এবং এখনও ঘোষিত হয়নি বর্তমান শিক্ষামন্ত্রী, তাই এই অ্যান্সারটি এখনও বলা যাবে না। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? মাননীয়া দ্রৌপদী মুর্মু। ভারতের সংবিধানে শিক্ষার অধিকার কত নম্বর ধারায় বলা আছে? উত্তর, 21 নম্বর ধারায় বলা আছে। এটি একটি মৌলিক অধিকার। 34 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের জাতীয় যুব দিবস কবে পালিত হয়? উত্তর, 12 জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন। ভারতের সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে? উত্তর,
6টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। শিক্ষার অধিকার আইন বা রাইট অফ এডুকেশন অ্যাক্ট কবে থেকে কার্যকর হয়? উত্তর 2010 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হয়। ডক্টর বি.আর. আম্বেদকর কেন স্মরণীয়? উত্তর, তিনি ভারতীয় সংবিধানের খসড়া কমিটি-এর চেয়ারম্যান ছিলেন এবং তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? উত্তর, ভারতের প্রথম নাগরিক বলা হয় ভারতের রাষ্ট্রপতিকে। রাজ্যে আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তর, বিধান পরিষদ। বর্তমানে ভারতের মোট 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে থাকো। এবং ক্লাসের পিডিএফটি তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে।